সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই শীতের সময় কোনো শীতকালীন সবজি বা শাক দেখি তবে আমার চোখটাই যেন জুড়ায়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আব্বু অনেকগুলো কলাই শাক নিয়ে আসছে। আর শীতের সময় এই কলাই শাকই একমাত্র খাবার যেইটা আমার অনীহা দেয় না, আর এইটাই আমার খুব পছন্দের শাকের মধ্যে একদম এক নম্বরে থাকবে কলাই শাক। কিন্তু শীত ছাড়া তো এইটা পাওয়া যায় না। তো যাই হোক, আব্বু প্রায়ই আমার জন্য এটা নিয়ে আসে, আর আমাদের বাসার সবাই এই কলাই শাকটা পছন্দ করে। এই কদিন যেহেতু এদিক ওদিক বেড়াবেড়িতে ছিলাম, বিশেষ করে নানা বাড়িতে গেছি, অনেক দিন কয়েকবারে থাকা হয়েছে, বাসার কাজ একদম অনেক জমা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে কলাই শাক দেখলাম, তারপরে একটু নাস্তা খেয়ে চলে আসলাম রুমে। আইসা দেখি যে রুমের পর্দাটা এখন সবই খুলতে হবে, সব কিছু চেঞ্জ করলাম। তারপরে বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করব। তারপর দেখলাম যে খাটে একটু ধুলা পড়ে গেছে, সেইটা পরিষ্কার করলাম। এরপর আবার নতুন একটা বেডশিট বিছাইতেছি। 2-3 দিন ধরে বাসায় আর কাজবাজের কোনো শেষ নাই, বাসায় কাজ চলতেছে। এই জন্য যেমন মিস্ত্রিতে নোংরা করতেছে, মিস্ত্রি থাকলে বাসা বাড়ি নোংরা হবে, কাজ করলে এইটা স্বাভাবিক ব্যাপার। তারপরে বাসায় কাজও অনেক বাড়তি থাকে। এর মধ্যে আম্মু গেছিল এবার স্কুলে, তো কাজটা মোটামুটি আমার উপর থেকেই এখন বেশিটা যাচ্ছে। তারপরে আম্মু আসার পরে তো দম ফেলার কোনো সুযোগ পাইতেছে না, প্রচুর কষ্ট হচ্ছে সবার। তারপরেও নিজেদের কাজ তো নিজেদের কাজই নিজেরা যেভাবে করব, এইটা তো কোনো মানুষ দিয়েই করানো সম্ভব না। আর মানে জীবন তো যে কোনোভাবেই কাটানো যায়, তবে পরিপাটি থাইকা জীবনটা কাটানো, এইটা মানে থাকতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এক এক জায়গায় বা কোনো বাড়িতে গেলে দেখলে মনে হয় যে গুণের আর অভাব নাই। আসলে এটা কাউকে ছোট করে বা নেগলেক্ট করে বলতেছি না, কিন্তু মহিলারা বা মেয়ে মানুষরা থাকবে বাসাটা সুন্দর রাখার জন্য, কিন্তু বাসা বাড়ির কিছু জায়গায় গেলে দেখলে এমন অবস্থা লাগে যে বাচ্চা কাচ্চা মনে হয় এদের ছাড়া আর কারোর বাসায় নাই। এইটা যারা বলেন যে বাচ্চা কাচ্চার জন্য এইটা করতে পারি না, ওইটা করতে পারি না, এই অজুহাতটা কেউ দিয়েন না। কারণ হচ্ছে বাচ্চা পালা সবার জন্যই কঠিন, কারোর বাচ্চাই এমনিতে হাওয়ায় বড় হয়ে যায় না। আর যারা এক্সকিউজটা দেন তাদের উদ্দেশ্যে বলি যে আমারও তো একটা ছোট ভাই আছে, তো ওকে নিয়ে আপনারা 5 দিন রাখেন, তাইলেই বুঝতে পারবেন যে আসলে বাচ্চা পালাটা কেমন। আমার আম্মু তো আজকে 9-10 বছর ধরে একা হাতে ওকে এত বড় করছে, আলহামদুলিল্লাহ। ও আর 5টা বাচ্চার মতো এতটা দুষ্টও না, তবে আবার বাচ্চারা যে একদম সাধু সন্ন্যাসী থাকবে সেইটাও না। আর ও যেহেতু স্পেশাল চাইল্ড, সো ওকে নিয়ে সব কিছু করা অনেক কঠিন। এইটা অন্য কোনো মহিলারা থাকলে এতদিনে যারা ওই বাচ্চার এক্সকিউজ দেয় তাদের কথা বলতেছি, আর কোনো ঘরের পাত্তাই থাকতো না। আমার আম্মা তো তাও সব কিছু গুছায় এখনও রাখে। তো যাক, কেউ খারাপভাবে নেবেন না এটা। আমি আসলে একটা কষ্ট থেকেই কথাটা বলছি। তো এই কদিন বেড়ানোর পরে তো কাপড় চোপড় বললাম যে কাজের অভাব নাই, কাপড় চোপড়েরও কোনো অভাব নাই, সব নোংরা করে রাখছি। তো এই যে ইরাম আমার পিছনে হাঁটাহাঁটি করতেছে। ইরাম হচ্ছে বাসায় কোনো কাজ চললে ও সেইটার পিছনে হাঁটাহাঁটি করে, মানে দেখে কি দিয়ে কি করতেছি, এত কাজ কেন করতেছি। কোনো মেহমান আসলেও সে খুশি হয়, বুঝতে পারে। তো এই সামনের যে বেডটা ছিল আমাদের, এইটা এখান থেকে সরানো হয়েছে, কারণ এইখানে একটা নতুন ফার্নিচার রাখবো, এই জন্য ওইটা এখনও আনা হয় নাই বাসায়। আর হচ্ছে এই জন্য একটা সামনের রুমে একটা শুধু তোষক বিছায় দিছি, যাতে করে ইরাম মাঝে মধ্যে একটু শুয়ে টিভি দেখতে পারে। এই তারপরে দেখলাম আম্মু এদিকে আবার রান্না করতেছে, প্রেশার কুকারের মধ্যে গোশত ছিল, এই যে আমার কলাই শাক ছিল বাগার করে রান্না করা, ডাল ছিল। তো আমার কিছুই আর খেতে ইচ্ছা করে নাই, শুধু কলাই শাক দিয়ে অল্প কয়টা ভাত খাইছি, কারণ হচ্ছে সারাদিন কষ্ট করলে খাওয়ার ইচ্ছা এমনিতেই থাকে না। তো এই যে কি যেন কথা বলতেছি আর এই অল্প একটু খাইতেছি। আম্মু আর আমি অবস্থা দুজনেরই খুব খারাপ, এত কাজ, আল্লাহ সব কিছু আমাদের সহ্য করার তৌফিক দিক। তো এর মধ্যে আবার আমাদের এক ভাড়াটিয়া আপা হজে গেছিল, উনি এই যে খেজুর, জমজম কূপের পানি, আম্মুর জন্য একটা সুন্দর তবজি, এইগুলো নিয়ে আসছে, সেইগুলো একটু দেখতেছিলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় একটু চা খাইতেছিলাম আর বই দেখতেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।